হ্যালো বন্ধুরা, আমি পাফি আবার চলে এসেছি তোমাদের চ্যানেলে। আজ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা গল্প আশীর্বাদের হাতে কলমের 6 থেকে 12 নম্বর পর্যন্ত প্রশ্ন উত্তর এসএস ম্যামের কাছে থেকে জেনে নেব। তার আগে বলি, এখনো যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট করে ফেলো আর পাশের বেল বাটনটি অন রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা খুব তাড়াতাড়ি পেতে পারো। ছয়ের দাগের প্রশ্নটি হলো, নিচের শব্দগুলো থেকে উপসর্গ পৃথক করো এবং তা দিয়ে দুটো নতুন শব্দ তৈরি করো। বি যোগ দেশ, বিদেশ। তেমনি হতে পারে বি যোগ ফল, বিফল। আর হলো বি যোগ পথ, বিপদ। দুর্ভাগ্য, দূর যোগ ভাগ্য, দুর্ভাগ্য। তেমনি হতে পারে দূর যোগ কম, দুর্গম। দূর যোগ দিন, দুর্দিন। অনাযোগ বৃষ্টি, অনাবৃষ্টি। তেমনি হতে পারে অনাযোগ সৃষ্টি, অনাসৃষ্টি। অনাযোগ হুত, অনাহুত। সুযোগ দিন, সুদিন। তেমনি সুযোগ ফল, সুফল। সুযোগ সময়, সুসময়। নির্ভয়, নিঃ যোগ ভয়, নির্ভয়। নিযোগ গত, নির্গত। নিযোগ মূল, নির্মূল। 7 দাগের প্রশ্নটি হলো, নিচের বিশেষ্য শব্দগুলোকে বিশেষণে রূপান্তরিত করে লেখো। যেমন আশ্রয় হলো আশ্রিত, শরীর হলো শারীরিক, শরৎ হলো শারদীয়, মুখ হলো মৌখিক, ফুল হলো ফুলেল। 8 থেকে প্রশ্নটি হলো, চোখ শব্দটিকে দুটো আলাদা অর্থে ব্যবহার করে পৃথক বাক্য রচনা করো। যেমন একটা চোখ মানে হলো চক্ষু, বাক্য রচনা হতে পারে তেমনি চোখে ধুলো পড়েছে। আবার চোখ হলো নজর, কারো উন্নতিতে নজর দেওয়া ঠিক নয়। 9 থেকে প্রশ্নটি হলো, নিচের বাক্যগুলোর উদ্দেশ্য ও বিধেয় অংশ ভাগ করে দেখাও। 9-1, আমরা সাঁতার জানি। এখানে আমরা হলো উদ্দেশ্য, বিধেয় হবে সাঁতার জানি। বর্ষাতেও পিঁপড়ের মুখ শুকিয়ে গেল। এখানে পিঁপড়ে হবে উদ্দেশ্য আর বর্ষাতেও মুখ শুকিয়ে গেল হলো বিধেয়। 9-3, শেষে আবার সেই গর্তেই ঢুকি গিয়ে। এখানে আমি উজ্জ্ব আছে, সেই আমিটা হবে উদ্দেশ্য আর শেষে আবার সেই গর্তেই গিয়ে ঢুকি, এটা হবে হলো বিধেয়। 9-4, খলখল করে হেসে উঠল জল। এখানে জল হলো উদ্দেশ্য, খলখল করে হেসে উঠল হলো বিধেয়। 9-5, পৃথিবী হলো উদ্দেশ্য, সবারই হোক হলো বিধেয়। 10 প্রশ্নটি হলো, নির্দেশ অনুসারে উত্তর দাও। আমরা সাঁতার জানি, আমরা হাঁটতে জানি। এখানে দুটো আলাদা আলাদা বাক্য আছে, এটাকে এবং দিয়ে বাক্য দুটোকে যুক্ত করতে হবে। তো এখানে হবে আমরা সাঁতার এবং হাঁটতে জানি। 10-2, তোমরা পৃথিবীর উপরে হাসো, ফুলটুল ফুটাও। এটা দুটো বাক্যে লিখতে হবে। তো লিখবে তোমরা, তোমরা পৃথিবীর উপরে হাসো, তোমরা ফুলটুল ফুটাও। 10-3, বর্ষা খুব নেমেছে, নিচেও ডেকেছে বান। এখানে যখন তখন দিয়ে বাক্য দুটোকে যুক্ত করতে হবে। উত্তর লিখবে, যখন বর্ষা খুব নেমেছে তখন নিচেও ডেকেছে বান। 10-4, আমরা নড়তেও পারি নে, দাঁড়ি, তারপর হলো কোনো রকমের সুট্টুর বাড়াই। এটা হলো কিন্তু অব্যয়টি দিয়ে বাক্য দুটোকে যুক্ত করতে হবে। তো এখানে লিখবে, আমরা নড়তে পারি নে কিন্তু সুট্টুর বাড়াই। 10-5, এক ঢোক জল খেলো এবং পিঁপড়ে কিছু বলতে পারলে না। এবং অব্যয়টি তুলে দিয়ে বাক্য দুটোকে একটি বাক্যে লিখতে হবে। এখানে এবংটা উঠে যাবে এবং একটা বাক্য লিখতে হবে। তো উত্তর লিখবে, পিঁপড়ে এক ঢোক জল খেয়েও কিছু বলতে পারলে না। 11 দাগের প্রশ্নটি হলো, নিচের প্রশ্নগুলোর কয়েকটি বাক্যে উত্তর দাও। 11-1, পাঠ্যাংশে কোন কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে? প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। পাঠ্যাংশে গ্রীষ্ম, বর্ষা ও শরৎ ঋতুর প্রসঙ্গ রয়েছে।
গ্রীষ্ম হবে, রোদ্দুরে পুড়ে বন্ধুর দল ধুলো হয়ে আছে। বর্ষাতে লিখতে পারো, বর্ষাতেও পিঁপড়ের মুখ শুকিয়ে গেল। শরতে লিখবে, শরতের আশীর্বাদ তোমাদের ওপরেও ঝরে পড়ুক। পিঁপড়ের বাসস্থান সম্পর্কে অনধিক 3টি বাক্য লেখো। উত্তর লিখবে, পিঁপড়ে দল বেঁধে গর্তে বাস করে, মাটি পাতার আবর্জনা ও ক্ষয়প্রাপ্ত উদ্ভিদে বাস করে, আবার গ্রীষ্মমণ্ডলীয় এলাকার অনেক প্রজাতি গাছে বাসা বেঁধে থাকে। 11-4 বৃষ্টি পাতাকে কোন পরিচয়ে পরিচায়িত করেছে? উত্তর লিখবে, বৃষ্টি পাতাকে বন্ধু হিসাবে পরিচায়িত করেছে। 11-5 সবার কথা শুনে পিঁপড়ে কি ভাবল? পিঁপড়ের মনে হলো যে পিঁপড়ে হয়েই চিরকাল থাকতে হবে। এতদিন ডাঙায় গর্তে ছিল, কিন্তু এত জল কখনো শুকোবে কি না সে নিশ্চিত নয়। 11-6 প্রকৃতির বুকে শরতের আশীর্বাদ কিভাবে ঝরে পড়ে? উত্তর লিখবে, বর্ষার পর শরতের আকাশ নির্মল থাকে, সুন্দর রোদ ও হাওয়া হয়, চারিদিকে প্রকৃতি যেন সেজে ওঠে। 12 দাগের প্রশ্নটি হলো, নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। 12-1 বৃষ্টির সময় তোমার চারপাশের প্রকৃতি কেমন রূপ নেয় সে সম্পর্কে কয়েকটি বাক্য লেখো। উত্তর লিখবে, বৃষ্টির সময় আকাশ কালো মেঘে ঢাকা থাকে, চারিদিকে জলে থই থই করতে থাকে, গাছগুলোর ওপর বৃষ্টির ফোঁটা পড়ে সতেজ হয়ে ওঠে, চারিদিকে বৃষ্টির ঝমঝম শব্দ আর ব্যাঙের ডাক শুনতে পাওয়া যায়, পুরো দূরের গাছপালাগুলো ঝাপসা দেখায়। 12 পিঁপড়ে গাছের পাতায় আশ্রয় নিয়েছিল কেন? উত্তর লিখবে, অতি বর্ষায় মাটির নিচের গর্তগুলো জলে ভরে যায়, চারিদিকে জলে থই থই করাতে পিঁপড়েটি ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়েছিল। 12-3 পাতা কেন পিঁপড়েকে তার শরীর কামড়ে ধরতে বলেছিল? উত্তর লিখবে, ঘাস দুর্বল, বৃষ্টির ফোঁটার আঘাতে বারবার হেলে পড়ছিল, নিচে জলে ভেসে যাচ্ছে, পিঁপড়ে যাতে জলে ভেসে না যায় তাই তাকে কামড়ে ধরতে বলেছিল। 12-4 পাতা কি বলে পিঁপড়েকে প্রবোধ দিতে চেয়েছিল? কাজে আসে না কোনোটাই। এখানে তার কোন কাজে না আসার কথা বলা হয়েছে? পিঁপড়েকে পাতা কামড়ে ঝুলে থাকতে বলেছিল ঘাস। এছাড়া পিঁপড়েকে এই বলে প্রবোধ দিতে চেয়েছিল যে পিঁপড়েরা সাঁতার জানে, হেঁটে দৌড়তেও পারে, সেজন্য ভয়ের কিছু নেই। 12-5 তাই আজ বেঁচে গেলাম। বক্তার আজ বেঁচে যাওয়ার কারণ কি? উত্তর লিখবে, বর্ষায় চারিদিক জলে ভর্তি, গর্ত জলে ভরে যাওয়াতে পিঁপড়ে আশ্রয় নিয়েছিল ঘাসের পাতার নিচে। ঘাস তাকে পাতা কামড়ে ধরে থাকতে বলেছিল যাতে জলে ভেসে না যায়। পিঁপড়ে সেইভাবেই পাতা কামড়ে ধরেছিল। যখন বৃষ্টিটা একটু ধরে এলো, পিঁপড়ের মনে হলো যে এ যাত্রায় সে ঘাসের জন্যই বেঁচে গেল, তখন সে কথা বলেছিল। 12-6 পিঁপড়ে ও পাতা কিভাবে নিজেদের কষ্টের কথা গল্পে বলেছে তা একটি অনুচ্ছেদে লেখো। বৃষ্টির জল চারিদিকে ভেসে গেছে, পিঁপড়ের গর্ত জলে ভরে গেছে, তাই পিঁপড়া একটা ঘাসের নিচে আশ্রয় নিয়েছে। তার আশঙ্কা যদি কখনো এই জল না শুকায়, তাছাড়া জলের তোড়ে যাতে ভেসে না যায় তার জন্য জোরে পাতা কামড়ে ঝুলে থাকতে হয়েছে। ঘাসের কষ্ট যে বৃষ্টির আঘাতে পাতা নুয়ে পড়ছে, তারা চলতে ফিরতে পারে না, একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়। 12-7 পিঁপড়ের সঙ্গে গাছের কথাবার্তা নিয়ে সংলাপ তৈরি করো, শ্রেণীকক্ষে অভিনয়ের আয়োজন করো। তো এখানে একটা সংলাপ তৈরি করে দিয়েছি, তোমরা সেটাকে নিতে পারো। বর্ষায় পিঁপড়ে ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়েছে। পাতা, ভাই জোরে আঁকড়ে ধরো, পাতা কামড়ে ধরে থাকো, তাছাড়া তোমরা সাঁতার জানো, হেঁটে দৌড়ে চলো, তোমাদের আবার ভয় কি? পিঁপড়ে, দেখো শরীরটা জলে ডুবে গেল। পাতা, ভাই ভাগ্যে তুমি জিমন্যাস্টিক্স জানতে, আমরা নড়তেও পারি না, ওই সুট্টুর বাড়াই, চলতেই জানলাম না তো ঝুলে থাকবো কি করে? পিঁপড়ে, ভাই ঠিক, আমরা সাঁতার জানি, হাঁটতে জানি, দৌড়তে জানি, দুত্তর কাজে আসে না কোনোটাই, ডাঙায় ও রোদ্দুরের দিনে পুড়ে মরি, বর্ষায় তুমি ছিলে তাই বেঁচে গেলাম। পাতা, ও কথা বলে লজ্জা দিও না, বাঁচন মরণ নাকি একটা কথা, তুমি যে কাজের লোক ভাই। পিঁপড়ে, কাজ তো করি, দিনরাত খাটি, খাই দাই গর্তে ঢুকি, তোমরা পৃথিবীর উপরে থাকো, ফুল টুল ফুটাও, আমরা দেখি, ভাই মাটি আমাদের, পৃথিবী তোমাদের। পাতা, ভাই অমন কথা বলো না, পৃথিবী সবার। 12-8
মাটি সবারই, পাতার এই কথার মধ্যে দিয়ে কোন সত্য ফুটে উঠেছে? উত্তর লিখবে, পৃথিবীর সমস্ত জীব গাছপালা এই পৃথিবীতে বসবাস করে, আলো বাতাস জল পায়। তাই পৃথিবীর প্রতিটি বসবাসকারী জীব ও গাছপালার সম্পূর্ণ অধিকার আছে পৃথিবীর ওপরে। 12 মেঘের আড়াল থেকে বৃষ্টি কোন কথা শুনতে পেয়েছিল? তা শুনে বৃষ্টি পিঁপড়েকে কি বলল? পিঁপড়ের জলে ভেসে যাবার আতঙ্কের কথা আর ঘাসের পাতার পিঁপড়েকে আশ্বাস দেওয়ার কথা শুনেছিল। পিঁপড়ে ভাই, এত তোমার ভয় না? কিন্তু ওই পাতা বন্ধুটিকে আমি কোনোদিন ভয় পেতে দেখিনি। আমরা চলে যাই বিদেশে, ফিরে এসে দেখি রোদ্দুরে পুড়ে বন্ধুর দল ধুলো হয়ে আছে। যেই দিই ডাক আর ধুলো ছেড়ে সারা দেশে সবুজ হয়ে ওঠে সবুজ পাতা চিরদিন। আমি আনন্দে গান গেয়ে উঠি সবুজ বন্ধুর হাত ধরে। 12 শরৎ ঋতুর প্রকৃতি কেমন সে বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো। উত্তর লিখবে, শরৎকালের প্রকৃতি হয় কোমল, শান্ত, স্নিগ্ধ, উদার। ক্ষণিকের জন্য মাঝে মধ্যে বৃষ্টিপাত হয়। নদী, বিল, পুকুরে স্বচ্ছ জলের বুকে শুভ্র শাপলা ফুল ফুটে থাকে। শিশির ভেজা শিউলি ফুল অনুপম সৌন্দর্য নিয়ে ঘাসের বুকে হাসে। 12-11 পাতা, বৃষ্টি, জল, ঘাসের পাতাকে কিভাবে পিঁপড়ের মনে সাহস জুগিয়েছিল তা আলোচনা করো। পাতা বলেছিল, আমাকে জোরে কামড়ে ধরে থাকো, ভয় পেও না, তোমরা তো সাঁতার জানো, হেঁটে দৌড়ে চলো, তোমার আবার ভয় কী? বৃষ্টি বলেছিল, তোমার বড্ড ভয়, তোমার পাতা বন্ধুকে কোনোদিন ভয় পেতে দেখিনি। রোদ্দুরে পুড়ে বন্ধুর দল ধুলো হয়ে যায়, যেই ডাক দিই ধুলো ছেড়ে সারা দেশ সবুজ হয়ে ওঠে। জল বলেছিল, যে ঘাসকে আমি ডুবিয়ে কাদায় লুটিয়ে তলিয়ে দিয়ে ছুটি, শরতে চেয়ে দেখি তারাই কাশবন হয়ে হাসছে। আজ তাহলে এখানেই শেষ করছি।